নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের বরযাত্রী সিরিজের ৬ষ্ঠতম পর্ব, সাপের চেয়েও সাংঘাতিক। ঘনসার তো বিয়েটা আর কিছুতেই হচ্ছে না, তাই রাজেন ঠিক করেছে তার মাসির বাড়ির পাড়ার পুটু রানীর সঙ্গে যদি তার বিয়ে দেওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে তার দাদুটা বড্ড খেঁকো টাইপের। কিন্তু তাহলেও উপায় নেই। আসুন শোনা যাক আগে কি হয়। শুরু হচ্ছে আজকের গল্প, সাপের চেয়েও সাংঘাতিক। সন্ধ্যা হয়ে গেছে। রাজেন আর ঘটনা স্টিমার ঘাটে রেলিংয়ে ঠেস দিয়ে একটু গল্প করছিল। কে গুপ্তকে গনসার খোঁজে পাঠানো হয়েছিল। সে এসে বলল, এই দুপুর বেলা থেকে রামকেষ্টপুরে কোথায় কি যেন এই কংসবধ পালা হচ্ছে, তো গনসা দেখতে গেছে। ওর মামাতো বোন বুচি বললে। এমন সময় দেখা গেল খানিকটা দূরে ফোরশোর রোডের প্রায় কাছাকাছি গনসা ত্রিলোচন নিতান্ত মন্থর আর নিস্পৃহ গতিতে এই দিকেই এগিয়ে আসছে। এসে উভয়ে রাজেন আর ঘটনা সামনাসামনি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঘটনা হাতের বিড়িটা গনসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তো তোর মামা তো বোন বললে কংসবধ দেখতে গেছিলি, তা কেমন করলে রে? গনসা বিড়িতে একটা টান দিয়ে আঙুলের একটা টোকা মেরে ছাইটা ঝেড়ে দিয়ে ধোঁয়া ছেড়ে মুখটা বিকৃত করে বললে, শুধু অ্যাস্টামো। ত্রিলোচন বলল, আরে বাউরিদের যাত্রা ছিল, শালা ছোট লোকদের কাণ্ড। কংস বেটা সত্যি সত্যি মদ টেনেছিল ভাই। ধস্তাধস্তির মধ্যে নিজের পাট ভুলে কেষ্টর ঘাড়ে এসে দুটো রদ্দা এমন হাঁকড়ালে যে দেনেন দেয়ার দাঁত কপাটি। দুটো দল হয়ে গিয়ে জায়গাটা এখন সরগরম হয়ে উঠেছে। সকলে চুপ করে রইল। ত্রিলোচন একটু পরে কতকটা অনুযোগ ও বিরক্তির স্বরে হঠাৎ বলে উঠল, গনসা বলে আমি কংস বেটাকে সায়স্তা করবো। হ্যাঁ, অনেক কষ্টে টেনে এনেছি। তোর অত হাঙ্গামার মধ্যে যাওয়া কেন বাবু? কেন যে যাওয়া সকলেই জানে বলে কেউ আর কোনো রকম মন্তব্য করল না। একটু পরে রাজেন বলল, কেউ যদি একটা ভালো সলা পরামর্শ দেয় সেটা তো নিবিনি, খালি মামার ওপর চটলে চলবে কেন? সলার ব্যাপারটা এখনো পর্যন্ত শুধু গনসা আর রাজেনের মধ্যেই রয়েছে, এরা কেউ জানে না। ঘটনা প্রশ্ন করল, তা কি সলাটা? আমরা গরিবরা কি একটু শুনতে পাই না? রাজেন একবার গণেশের পানে চাইল। গণেশ বলল, এত কবার কি আছে তা তো ও জিনা, অস্ত বড় তো সলা, তার আবার হাক ঢাক গুড় গুড়। আরে ওর মামা তা খারাপ হয়েছে বলে। রাজেন চটে গেল। ঘটনাকে সাক্ষী মেনে বলল, হ্যাঁ শোন তাহলে, হ্যাঁ কি মন্দটা বলেছি? ভুবন মুখুজ্জে ওর নাতনিকে দেখেছিস তো? ঘটনা এদিক থেকে এগিয়ে এসে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। বলল, সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে রাজেন। পুঁটি তো, হ্যাঁ দেখেছি, যেমন ছিঁড়ি তেমনি ছাদ। আর এদিকে তো ও গনসার হাঁটুর বয়সীও হবে না। কে গুপ্ত বলল, পুঁটি নামটাও তো যেন কেমন। গনসার ঘটনা দুজনের কাছেই থাবা খেয়ে রাজেন বেশ খেপেই উঠেছিল। কে গুপ্ত কথা ফেলতেই একেবারে ঝাঁঝিয়ে উঠল, হ্যাঁ দেখুন মশাই, ফুটবল হকি এইসব গোয়ার তুমি নিয়ে আছেন, থাকুন, এইসব ব্যাপারে মাথা গলাতে আসবেন না। মেয়েদের সম্বন্ধে কি জানেন শুনি আপনি? হ্যাঁ, মনস্তত্ত্ব কাকে বলে বোঝেন? ওই পুঁটিকে ঘুরিয়ে একটু পুঁটি রানী বলে ডাকুন, দেখবেন চেহারা বদলে গেছে। হ্যাঁ, ছেড়ে দিন মনস্তত্ত্ব, আপনাদের কাঠখোট্টার মাথায় ওসব ঢুকবে না, সূক্ষ্ম ব্যাপার তো। আসুন ছিরির কথাটাই বলা যাক। আমাদের পাড়া শঙ্কর ঘোষের ভাইজি, সমস্ত ছেলেবেলাটা তাকে খেদি খেদি বলে কেউ আমলই দিলে না। মনে হতো ভুরু আর ঠোঁটের মাঝখানে শুধু গালেরই রাজত্ব, কোথায় যে নাক চাবি পড়বে কারোরই মাথায় আসতো না। এখন দেখবেন চলুন, হ্যাঁ তার নাক দেখে তাক লেগে যাবে। ফুলস্কেপের 1.5 পাতায় পদ্য লিখেছি, মনে করবেন গুমর করছে। আরে বস্তু না থাকলে কোথা থেকে ভাব আসে মশাই? হ্যাঁ কই আপনার নাক দেখে এক ছত্রও তো কেউ বের করুক তো দেখি। পুঁটি, ওই পুঁটি যদি একদিন পটেশ্বরী হয়ে না দাঁড়ায় তো রাজেনের নামে একটা কুকুর পুষে রাখবেন। আর হাঁটুর বয়সী মানে
এই কত বয়স হলো রে তোর গনসা? ত্রিলোচন উত্তর দিল, বলল, গনসার এখন 22 যাচ্ছে, আসছে মাসে 23-এ পড়বে। রাজেন বলল, হ্যাঁ, আর বছর 3-এর মধ্যে পুঁটি 16-এ পৌঁছে যাচ্ছে। একটু বাঁকড়ি বাঁকড়ি, তাই ছোট দেখায়। এই 3 বছরের মধ্যে কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায় দেখে নিও। হ্যাঁ, বেশি নয়, 3টি বছর সবুজ ধরে থাকা। ত্রিলোচন বলল, তা সে কথা রাজেন অবশ্য ভুল বলেনি। তাছাড়া মানে 16-এ না পৌঁছানো পর্যন্ত তো 13তেই আটকে থাকছে না, 14তেও উঠবে, 14 থেকে 15তেও উঠবে। আর বাড়তির এই কটা বছর যত চোখের সামনে দিয়ে যায় ততই ভালো। আমি তো এই বুঝি ভাই। একটু বিরতি দিয়ে বলল, তা গঞ্জা, কি বলিস? না হয় ভেবেই বলিস খন। হ্যাঁ, তা পুটুরানি তো আর পালিয়ে যাচ্ছে না। গোরাচাঁদ বলল, হ্যাঁ, আর একটা কথা, আমি ওদের জানি কি না, আমার মাসির বাড়ির লাগোয়াই ওদের বাগান এসে পড়েছে। তা পুটুকে যে বিয়ে করবে সে তো ভাই মহাভাগ্যবান। অনেক পুণ্যি করলে তবে গিয়ে অমন বাড়িতে সম্বন্ধ জোটে। ওর ঠাকুর দাদা শালা ভুবন, মানে বেটা ভুবন মুখুজ্জে। ঘটনা হেসে বলল, যেমন আরম্ভ করেছিলি শালাই বল না বাপু, সম্বন্ধ গুলিয়ে ফেলিস কেন? আরে গঞ্জা হয় রাজি, আমাদের সঙ্গে তো মানে ঠাট্টার সম্পর্কই দাঁড়াবে বুড়ো, নাকি? এইসা ঠাট্টা চলবে না। যার সামনে মানে শালা তো পুজোর মন তোর রে। সবাই হাসিতে যোগ দিল, গনসা পর্যন্ত। তবে একটু লজ্জা লজ্জা ভাবে। এই যা, তোদের আলি মস্করা বলে মুখটা জেটির দিকে ঘুরিয়ে নিল। গোরাচাঁদের গলায় আবার একটু জোর আসলো, বলল, হ্যাঁ, তো যা বলছিলাম, ভুবন মুখুজ্জের নাম করলে না মানে হাঁড়ি ফেটে যায়। সকলে ভীষণ রকমের বিস্মিত হয়ে তার দিকে চাইল। গনসা বলল, বাবা, আগে চোটে বাড়ির চারদিকে কুমারের পোয়ান বসাতে হবে বল। গোরাচাঁদ বিরক্তির সঙ্গে বলল, শুনবিনি তো সব কথা আগে থাকতেই। আরে এদিকে 8 হাতির বড় কাপড় পরে না, কিন্তু টাকার হান্ডিল বুড়ো, বুঝলি? কার জন্য যক্ষীর মতো এই একটি একটি করে পয়সা জমিয়ে চলেছে সেটা বল। হ্যাঁ, ওই তো একটি নাতনি, নাম করলে হাড়ি ফাটে, তা করো না নাম। দাদা শ্বশুরের নাম কেই বা অত জপযন্ত্র করে থাকে ভাই? আর ফাটবে মাটির হাঁড়ি তো। শেয়ানা ছেলের মতো নাতনির সঙ্গের সম্পত্তিটি বাগিয়ে তুমি হাঁড়ি থেকে হাতা পর্যন্ত একটা সোনার সেট গড়িয়ে নাও না, কি আসে যায়? আরে ফাটাক তো দেখি কত বড় নামের কেরামতি। ত্রিলোচন বলল, বরং যেমন শুনছি তাতে তো আমল পাওয়াই দায়। হ্যাঁ, মানে এই এত সম্পত্তি যখন বুড়ো, তখন নিশ্চয়ই কোনো মানে উকিল ব্যারিস্টার কিংবা কোনো জমিদারের ছেলের ওপর তাক করে আছে কি রে, তাই না? গনসা কি আর তাতে থই পাবে? বুদ্ধি বা মর্যাদার ওপর আঘাত গনসা কখনো সহ্য করতে পারে না। তাছাড়া তার মনে আর কি সব ভাব উঠেছিল তাই বা কে জানে। থই পাওয়ার কথায় ত্রিলোচনের দিকে চেয়ে বক্রস্বরে বলল, লে লে, চাই না তাই, নইলে তোর উকিল ব্যারিস্টারকে এই ওরে আঙুলে নাচিয়ে ছেড়ে দিতে পারে গনসা, বুঝলি? দলপতির সম্বন্ধে এই আস্থাটুকু সকলেরই আছে, কেউ তার বিরোধ করল না। রাজেন বলল, উকিল ব্যারিস্টারের কথা জিজ্ঞেস করবে তো আমায় আর করো না। হ্যাঁ, আমি কি না খোঁজ নিয়ে পেরেছি কথাটা? বুড়ো বেশি লেখাপড়া জানে না তো, তাই বড় মানুষের ছেলের ধার দিয়েও যাবে না। তাহলে যে নাতনিটিকে ছাড়তে হবে। ও চায় যেমন তুমি আমি এই রকম গোছের ছেলে, শ্বশুর বাড়িতেই থাকবে, বিষয় সম্পত্তি দেখবে, বাড়াবে, ভোগ দখল করবে, এই আর কি। বাড়ির সঙ্গে টান যত কম হয় ততই ভালো। মোটের ওপর গনসাকে নিয়ে গিয়ে খালি বসিয়ে দেওয়া। কিন্তু গনসা যে মেয়ে ছোট বলে রাজি হচ্ছে না, অথচ বলছি আসলে মেয়ে তত ছোট নয় রে। ত্রিলোচন বলল, হ্যাঁ, মানে আমি একটা কথা বলি, দেখ গণেশ, যদি পছন্দ হয়
বলছি গিয়ে সবাই মিলে জোট করে পুটুরানিকে একবার দেখ, বুড়োরও ভাবগতিকটা বোঝ। প্রাণ চায় লেগে থাকবি, না হয় কেটে পড়বি। বেঁধে তো আর রাখছে না কেউ। গনসার মনটাও এদিকে ভিজে এসেছে, কিন্তু ধরা দেওয়ার পাত্র সে নয়। বলল, অরজ থাকে ডাকে তো যা যা আবো, সেদে যাওয়া ও পঞ্চার কুষ্টিতে লেখা নেই, বুঝলি? রাজেন, ঘটনা, গোড়াচাঁদা, ত্রিলোচনের মধ্যে সাংকেতিক কিছু দৃষ্টি বিনিময় হয়ে গেল। ত্রিলোচন সবচেয়ে বড় ভক্ত। বলল, একবার পরিচয়টা পাক, হ্যাঁ বুঝলি, তারপর কেমন না ডাকে সেটা দেখে নেব। কিছুক্ষণ পরে গনসা একটা কাজের ছুতো করে চলে গেল। এদের 5 জনের মধ্যে অনেক রাত পর্যন্ত পরামর্শ হলো। ঠিক হলো সকলে মিলে একবার পুটু রানীকে ভালো করে দেখে আসবে, তারপর ইতি কর্তব্য ঠিক করা যাবে। কি করে সবাই একে একে নিরুদ্দেশভাবে জুটবে তারও একটা খসড়া দাঁড় করানো হলো। শিবপুর চ্যারিটেবল ডিসপেন্সারির সামনে দিয়ে 2টো রাস্তা দুদিকে চলে গিয়েছে। ডান দিকেরটা ধরে খানিকটা গেলে একটা শিব মন্দির পড়ে। মন্দিরের পাশ দিয়ে একটি সরু রাস্তা ধীর গতিতে ভেতরের দিকে অনেক দূর চলে গিয়েছে। জায়গাটা কতটা পাড়া গা গোছের এবং সদর শিবপুর থেকে এত আলাদা রকমের যে বড় রাস্তায় যে শহুরে ভাবটা নিয়ে চলছিলাম, মিনিট 10 মধ্যে সেটা উবে গিয়ে মনে হয় যেন কোথায় এসে একটা পড়লাম। স্থানটি দোষে গুণে মেশানো। খানাডোবা, আগাছার জঙ্গল, ছোট বড় ফলের বাগান প্রভৃতিতে মশা কবি দুই উৎপন্ন করে। রাজেনের বাড়িটা ঠিক এইখানে। খানিকটা এগিয়ে ডান দিকে গোড়াচাঁদের মাসির বাড়ি। এই বাড়ির দেয়ালের পিছন থেকেই ভুবন মুখুজ্জের বাগান শুরু হয়েছে। বেশ বড় সম্পত্তি। মাঝখানে একটা পুকুর আছে। পুকুরে খানিকটা বাদ দিয়ে কঞ্চি, বাঁশের আগাল এইসব ফেলা আছে। চুরি করে কেউ জাল ফেললে তাকে মাছ এবং জাল এই উভয়ের মায়াই ছাড়তে হবে। ভুবন মুখুজ্জে বলেন, আমার জালের জন্য জাল ফেলা আছে। প্রচুর মাছ। লোকে তাদের চঞ্চল গতিবিধি দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। পাছে কোনো মূর্খ কঞ্চির তাৎপর্য ভুলে যায়, এই জন্য পুকুরের ধারেই একটা গাছের ডাল একটা ছেঁড়া জালের ফালি টাঙানো আছে। লোকে কাক মেরে যেমন তার ডানা টাঙিয়ে রাখে, ওই কতকটা সেই রকম। এইটুকু ভুবন মুখুজ্জের নিজের মাথা থেকেই বার করা। বাগানের পাশেই একটি খানা, জঙ্গলে ঢাকা। বর্ষার সময় বাইরের সঙ্গে পুকুরটার যোগাযোগ রক্ষা করে। ভুবন মুখুজ্জের নিজের বাইরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নিজের কোথাও যাবার গরজও নেই। যে ভালো মনে আসে দ্বিতীয়বার আসা পছন্দ করে না। যে কোনো উদ্দেশ্য নিয়ে আসে বোঝে এবং দ্বিতীয়বার আশায় কোনো ফল নেই সেটাও বুঝে আর আসে না। পরের দিন সকালবেলার কথা। ভুবন মুখুজ্জে নাতনির একটা পাছা পেড়ে শাড়ি পরে হুঁকো হাত বাগানে পাইচারি করে বেড়াচ্ছিলেন। গোড়াচাঁদ মাসির বাড়ি থেকে বেরিয়ে বেড়ার পাশের সরু রাস্তাটা ধরে সোজা চলে গেল। অনেক দূর দৃষ্টির আড়ালে গিয়ে দাঁড়ালো এবং মাথা হেঁট করে কি যেন ভাবল। বুড়ো আঙুলটা একটু তুলে নিয়ে নিজের মনেই বলল, ইস, এই কচু ভয়টা আমার না। ফিরে আবার চলতে আরম্ভ করলো। রাস্তার ধারেই ভুবন মুখুজ্জের বাগানের বাঁশের ফটকটা। ঠিক সামনে এসে গতিবেগ একটু কমালো, সঙ্গে সঙ্গেই আবার আরো বাড়িয়ে হন হন করে চলে গেল। মাসির বাড়ির বাইরের রকে রাজেন, ঘটনা, ত্রিলোচন আর কে গুপ্ত বসেছিল। গোড়াচাঁদের ভগ্নদূতের মতো ধরন ধারণ দেখে রাজেন প্রশ্ন করল, কিরে, এই চলে এলি যে? গোড়াচাঁদ বলল, না না, ফিরলাম কই, মানে ফটক খুলে সেঁদুতে যাব, বুঝলি। এমন সময় মনে পড়ে গেল যে বেরুবার সময় মানে জল তেষ্টা পেয়েছিল, দাঁড়া একটু খেয়ে আসি। একটু পরে উগ্র ঝাল খাবার টানা উসু শব্দ করতে করতে বাইরে বেরিয়ে আসলো। ঘটনা বলল, লবঙ্গ খেয়ে গাটা গরম করে নিলি বুঝি? তুই আবার তারে বাড়া ভিতু, ভারী তো একটা মানুষের সঙ্গে আলাপ জমানো, দেখিস যেন সেবারের মতো আবার ভেস্তে দিস না। গোড়াচাঁদ অপবাদটুকু সম্বন্ধে কিচ্ছু উত্তর দিল না। এই তোরা দেরি করিস নি যেন, হ্যাঁ বলে যেমন এসেছিল তেমনই হন হন করে চলে গেল। ভুবন মুখুজ্জে রাস্তার দিকে পেছন ফিরে
পুকুরে কি একটা নিরীক্ষণ করছিলেন। গোরাচাঁদ সন্তর্পণে ফটক খুলে একরকম পা টিপে টিপে গিয়েই একটু পিছন ঘেঁষে পাশটিতে দাঁড়ালো। একটু গলাটা পরিষ্কার করে নিয়ে প্রশ্ন করল, বলছি মাছ দেখছেন বুঝি? একটু আড়ে দেখে নিয়ে তারপরে উত্তর করল, হ্যাঁ, এই একটু দেখছিলাম আর কি। হুঁকোয় গোটা কতক টান এবং আর একটা বক্র দৃষ্টির পর প্রশ্ন করল, তা কোনো দরকার আছে নাকি? গোরাচাঁদ এতটা ঋদ্ধতা প্রত্যাশা করেন। সামনে এগিয়ে এসে দরাজ কণ্ঠে বলল, হ্যাঁ কে না, আমাদের কিছু দরকার নেই। আর মাছ না তুলে পুকুরে থাকে সেই ভালো, মানে ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখলে এত আনন্দ হয়। মাছের কথা নয়, বলছিলাম আমার সঙ্গে কোনো দরকার আছে? গোরাচাঁদ চুপ করে গেল। নিজেকে একটু সামলে নিয়ে বলল, না মানে আগে না, কাজই যে সবসময় থাকতে হবে তার কি কোনো মানে আছে? মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। পাশের বাড়িতেই অষ্টপ্রহর রয়েছি, অথচ আপনার মতো একজন প্রবীণ গণ্যমান্য। আর চোখে একবার দৃষ্টিপাত হতেই কেমন যেন খেই হারিয়ে চুপ করে গেল। হুঁকোর গুরুক গুরুক শব্দ চলছে। প্রশ্ন হলো, এইখানেই বাড়ি বুঝি? তা বেশ, কার বাড়ি? তোমায় যেন দেখেছি এর আগে কোথাও, কোথায় বলো তো? গোরাচাঁদের লুপ্ত উৎসাহ আবার ফিরে আসলো। বলল, হ্যাঁ কে দেখবেন বই কি, ওই যে ওই ওই সামনেই আমার বাড়ি। না, দেখেছি মানে এইমাত্র তুমি রাস্তা দিয়ে যাওয়া আসা করছিলে না? গোরাচাঁদ নিঃশব্দে দাঁড়িয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগলো। অনেকক্ষণ চুপচাপ কেটে গেল। একটু নড়াচড়া করলেও জড়তাটা কাটে। তা ঠায় একভাবে দাঁড়িয়ে তামাক টেনেই যাচ্ছে। গোরাচাঁদ বিনা দোষেও যেন কয়েদির মতো আড়ষ্ট। আরে একটাও কিছু কথা তো বলুক লোকটা। প্রশ্ন এলো, তার সামনের এই বাড়ি? গোরাচাঁদ উৎসাহের সঙ্গে বলল, আগে হ্যাঁ, ওই যে খোলা জানালা, ওখান থেকে প্রায় রোজই বসে বসে আপনাদেরকে দেখি। একটা না একটা কাজ নিয়েই আপনি রয়েছেন। কেমন একটা মানে ইয়ে আসে, মানে কি বলবো, মানে ভক্তিই বলতে পারেন। ভাবি যাই, আবার মনে হয় মানে ব্যস্ত আছেন। ওই আমাদের মধুর বাড়ি, 1 নম্বরের নচ্ছাট ছেলেগুলো। জামরুলের ডালটা গিয়ে পড়েছে, তা একটা জামরুল যদি গেরস্তর ঘরে ওঠে কখনো ধরতে পাই না, নইলে না। গোরাচাঁদ কোঁচার খুঁট তুলে কপালের ঘাম মুছল। অনেকক্ষণ কোনো কথাই হলো না। তারপর একটু বুদ্ধিবৃত্তি গুছিয়ে নিয়ে বলল, আমার তো আর নিজের বাড়ি নয় কি না, বারণ করি, বলি গাছের ফল গাছে থাকলেই শোভা। কথাটাই শোনে না তো আর কি করবো বলুন। মাসিমার ছেলেটা আবার। ও, তোমার মাসির বাড়ি? আগে হ্যাঁ, সেজো মাসি। যাওয়া আসা একেবারেই নেই। আমার বাড়ি শিবপুরে, এই টামড়িপো পেরিয়ে। একরকম রামকেষ্টপুরও বলতে পারেন। 9 মাসে 6 মাসে কখনো ফুরসত হলে একবার চলে এলাম, আবার মাসিমার সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে টুক করে। ও, তো তোমারই নাম গোরাচাঁদ বুঝি? এ যেন প্রায় বজ্রাঘাতের মতো। গোরাচাঁদ একেবারে নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। সে আসলে জামরুলের খরচটা বেড়ে যায়। যশের মূলে নিশ্চয়ই এই নিদারুণ তত্ত্বটুকু রয়েছে। মাস্তুতো ভাইয়েরাই হয়তো কায়দায় পড়ে কখনো ফাঁস করে দিয়ে থাকবে যে তাদের এই জামরুল অভিযান গোরাচাঁদ নামক তাদের কোনো মাস্তুতো ভাইয়ের প্ররোচনাতেই ঘটে। একে গলা শুকিয়ে আছে, তাতে আবার লবঙ্গ চিবিয়ে এসেছিল, যেন একখানি শুকনো কাঠ হয়ে গেছে। একবার মনে হলো সরে পড়ে, কিন্তু এমন জায়গায় কথাবার্তাটা এসে দাঁড়িয়েছে যে যাওয়াটা একেবারে বেখাপ্পা হয়ে পড়ে। অস্বস্তিভাবে এদিক ওদিক চেয়ে দূরে মাসির বাড়ির কাছে একটি কামিনী ঝাড়ের আড়ালে দৃষ্টি আবদ্ধ হয়ে গেল। রাজেন নিজেকে যথাসম্ভব গোপন করে ঝাঁকড়া চুল আর আঙুল নেড়ে কি যেন একটা ইশারা করছে। এমনভাবে একবার নিজের বুকে আঙুল কয়েকটা ঠেকিয়ে হাতটা সামনে বাড়িয়েছে। বেশ বোঝা যায় শুধু জানতে চায় সময়টা কখন আসবে,
আদৌ আসার অনুকূল কিনা। গোড়াচাঁদ ফাঁপড়ে পড়ল। তার একলার অবস্থা যা দাঁড়িয়েছে, রাজেন আসলে তো ব্যাপার আবার সঙ্গীন হয়ে উঠবে। ওরা ভাবছে গোড়াচাঁদ ব্যাপারটাকে জমিয়ে ফেলেছে, এসেই প্ল্যান মতো আলাপ শুরু করে দেবে। এদিকে যে সবাই উল্টো পথে চলছে সেটা জানতেও পারবে না, অথচ বারণ যে কিভাবে করা যায় সেটাও বুঝতে পারছে না। শুধু তাই নয়, যেমন সবেগে ইশারা করছে, দৈবযোগে মাথাটা একটু ঘোরালেই বুড়োর নজরে না পড়ে উপায় নেই। এদিকে আর চোখের খেলা দেখতে হাতটা একটু উঁচু পর্যন্ত করতে সাহস করতে পারছে না। ঘেমে উঠেছে, ইষ্ট নাম জপ করছে। এমন সময় ইষ্ট দেবতা একটু সুযোগ করে দিলেন বলে মনে হলো। তারা পুকুরের প্রায় কিনারাটাতে দাঁড়িয়েছিল। উপরের আম গাছ থেকে একটি আধ পাকা আম টুক করে ঢালুর মাথায় পড়ে নিচে বনের মধ্যে গড়িয়ে গেল। না, আর থাকতে দেবে না একটাও, কাকে পর্যন্ত পেছনে লেগেছে বলে বাঁ হাতে হুকোটা নিয়ে ভুবন মুখুজ্জে নেমে খুঁজতে লাগলেন। গোড়াচাঁদ আর মুহূর্ত মাত্র সময় নষ্ট করল না, যাতে বুড়ো আর রাজেন দুজনের ওপরই নজর থাকে। এইভাবে অল্প একটু তেরছা হয়ে দাঁড়িয়ে প্রবল বেগে হাত মুখ নেড়ে ইশারা শুরু করে দিল। ফ্যাসাদ হয়েছে। যেটা ফিরে যাওয়ার ইঙ্গিত, সেটাকে রাজেন এগিয়ে আসবার জরুরি তাগাদা বলে ধরে নিয়েছে। এই ভেবে সে পাও বাড়িয়েছে। গোড়াচাঁদ একবার চকিতে ফিরে দেখল, না, আম এখনো পাওয়া যায়নি। গভীর মনোযোগের সঙ্গে খোঁজ চলছে। গোড়াচাঁদ এত বেশি মুখ নাড়ল যে তার মধ্যে যদি একটু আওয়াজ থাকতো তাহলে পাড়াটা যেন ফেটে যেত। রাজেন বুঝছে না, তবে একটু যেন সন্দেহের ভাব এসেছে। কয়েক পা এগিয়েছিল, দাঁড়িয়ে পড়েছে। মাথা নিচু করে কি যেন ভাবছে। সন্দেহটা তার কাটল। একবার ঘুরে দেখে তাড়াতাড়ি আবার কামিনী ঝাড়ের আড়ালে অন্তর্হিত হলো। আমটাও পাওয়া গেল। ভুবন মুখুজ্জে ধীরে ধীরে উঠে এসে ডান হাতের আমটা বাঁ হাতে নিলেন এবং বাঁ হাতের হুকোটা ডান হাতে নিয়ে আবার ঠিক আগের মতো পুকুরের দিকে মুখ করে হুঁকো টানতে লাগলেন। গোড়াচাঁদ খুব সন্তর্পণে একেবারে দূরে কামিনী ঝাড়ের দিকে চেয়ে রইল। অতি সামান্য যা একটু ঘাটটি ঘুরিয়েছিল আবার সোজা করে নিয়ে বলল, বাহ, হে, আমটা তো দেখছি খুব। বলতে যাচ্ছিল চমৎকার, কিন্তু প্রায় অর্ধেকটা কাকে খাওয়া দেখে চুপ করে গেল। এদিক থেকে আবার প্রশ্ন এলো, তা ছেলেটা কে ছিল? গোড়াচাঁদের বুকটা যেন ধড়াস করে উঠল। বলে ফেলল, আগে মানে দেখিনি তো। কোন ছেলেটা? ভুড়ুক ভুড়ুক করে হুঁকোর শব্দ চলছে। গোড়াচাঁদের বুকে যেন হাতুড়ি পিটছে। প্রতি মুহূর্তে উত্তর যে কি দেবে সেটাই আশঙ্কা করছে। আরে, যাকে তুমি ইশারা করছিলে ঢালুর নিচে ছিল, মাথাও ঘোরায়নি এতটুকু। কিন্তু এটা ঠিক যে সামান্য কিছু বাদ যায়নি বুড়োর নজর থেকে। গোড়াচাঁদ মিথ্যেটাকে আর বেশিক্ষণ স্থায়ী হতে দিতে সাহস করল না। একটা ঢোক গিলে বলল, ও, আপনি বুঝি মানে রাজেনের কথা বলছেন? রামজয়ের ভাইপো বুঝি? তা ফিরে গেল কেন? গোড়াচাঁদ সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ, তাই তো, মানে ফিরে যাওয়ার কি দরকার ছিল, এত করে ডাকলাম। আর কোনো প্রশ্ন এলো না। গোড়াচাঁদ নিজের অন্তরের অস্বস্তিতেই বলল, বোধহয় মাসিমার বাড়িতে আমায় খুঁজতে এসেছিল, একলা পড়ে গেছে বেচারি। এমন সময় পেছন থেকে কয়েকজনের ধাক্কা খেয়ে রাজেন কামিনী ঝাড়ের আড়াল থেকে ছিটকিয়ে পথে এসে পড়ল। গোড়াচাঁদের নজর না পড়ে উপায় ছিল না। ভুবন মুখুজ্জে কিন্তু এক দৃষ্টে একটা শোল মাছের ঝাঁকের দিকে চেয়ে তামাক টেনে যাচ্ছিলেন। সেই রকম অবিচলিতভাবে থেকেই তিনি বললেন, একলা তো মনে হচ্ছে না। বোধ হয় আসতে গিয়ে হোঁচট লেগেছে বেচারির। আর ঢাকা দেওয়ার কোনো উপায় নেই দেখে চেঁচিয়ে বলল, আমায় খুঁজলি বুঝি? আমি এই তো এখানে রে রাজেন। কিরে, হোঁচট খেলি নাকি? দেখ, তুই যেরকম অসাবধান না, সত্যি কি আর বলবো। ভুবন মুখুজ্জের দিকে চেয়ে হেসে বলল, আসলে মানে আমায় দেখতে পাইনি আর কি, ভেবেছে কে না কে গল্প করছে আপনার সঙ্গে। রাজেন কামিনী ঝাড়ের দিকে একবার কটমট করে চেয়ে নজরটা ফিরিয়ে নিল। গোড়াচাঁদের ওপর দৃষ্টি পড়তেই বিস্ময়ের সমস্ত শরীরটা একটু গুটিয়ে নিল। প্রশ্ন করল,
আরে আমাদের গোরাচাঁদ নাকি? তুই এখানে? তামাকের টান সেই একই রকম নির্বিকার ভাবে চলছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। গোরাচাঁদ একটু জড়িত কণ্ঠে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ভুবন ঠাকুরদা দাঁড়িয়ে, ভাবলাম একটু দেখা করে যাই। তা আমাকে খুঁজলি নাকি? চোখের একটু ইশারা করলো। রাজেন এগিয়ে এসে ফটকটা খুলতে খুলতে বলল, মানে খুঁজছিলাম তো আর এখন থেকে নয়, সেজ মাসিমার বাড়িতে ঝাড়া 2 ঘন্টা ধরে বসে আছি। গোরাচাঁদ চোখের উগ্র রকম ইশারা করলো। খুব বড় রকমের একটা ভুল করে ফেলছে বুঝে রাজেন সামলিয়ে নেবার ভঙ্গিতে বলল, 2 ঘন্টা না হোক, প্রায় 15 মিনিট তো নিশ্চয়ই। তা কেউ কিছু বললে না তো? ভুবন মুখুজ্জে একবার আর চোখে গোরাচাঁদের পানে চাইল। প্রশ্ন করল, তা তুমি কতক্ষণ হলো এসেছো মনে হয়? আবার সামনের দিকে চেয়ে হুঁকো টানতে লাগলো। গোরাচাঁদের মুখটা শুকিয়ে গিয়েছিল। রাজেনের দিকে চেয়ে তাড়াতাড়ি বলল, এই তো আমি মিনিট 10 আসিনি ওখান থেকে। রাজেন ঘাবড়ে গিয়ে আগের সঙ্গে আর কোনো মিলই রাখতে পারল না। ও তাহলে বোধহয় মিনিট 5 হবে এসেছি। হ্যাঁ ঠিকই তো, এই পৌঁছাতেই ঢং ঢং করে 8টা বাজলো। আসবার সময় দেখি 8টা 5 হয়েছে। একটু দূরে পিছনের কোনো একটা বাড়িতে ঢং ঢং করে 9টা বাজলো। কেমন যেন সুর একটা কেটে গেল। অনেকক্ষণ আর কোনো কথাই হলো না। শুধু রাজেন ইঙ্গিত করবার জন্য কয়েকবার গোরাচাঁদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করল। আর চোখের আতঙ্কে গোরাচাঁদ একেবারেই চাইল না। শেষে ভুবন মুখুজ্জেই কথা বললেন, প্রশ্ন করলেন, তো কি করা হয় তোমাদের বাপু? গোরাচাঁদ আর রাজেন পরস্পরের মুখ চাওয়াচাই করল। গোরাচাঁদ বলল, আগে মানে আমরা সবাই আজকাল চাকরি খুঁজছি। প্রশ্ন এলো, তাই বন বানারে কোথায় পাবে? গোরাচাঁদ আর রাজেন আবার পরস্পরের মুখের পানে চাইল। রাজেন একটা ইশারা করল, যার অর্থ হলো, চল সরে পড়া যাক। গোরাচাঁদ খুব সূক্ষ্মভাবে তাকে একটু অপেক্ষা করতে ইঙ্গিত করে তারপরে বলল, আরে তার সঙ্গে ওই মানে স্বার্থত্যাগ, গ্রাম সংস্কার, বড় যোগটোগ হলে ওই ভলেন্টিয়ারি। রাজেন বলল, এক কথায় সেবা ধর্মই বল না। মানে আমাদের না একটা সেবা দল আছে কি না, গণেশ হচ্ছে তার প্রেসিডেন্ট। গোরাচাঁদ সেই কথাই বলছে। ভুবন মুখুজ্জে প্রশ্ন করলেন, তার দলে সবাই একসঙ্গে ঘুরে বেড়াও বুঝি? কে জলে ডুবলো, কার ঘর পুড়লো, এইসব হাতড়ে হাতড়ে বেড়াও? রাজেন বিমূঢ়ভাবে গোরাচাঁদের দিকে চাইল। গোরাচাঁদ উত্তর করল, আগে না, মানে এমনি সবাই আমরা নিজের নিজের ধান্দাতেই ঘুরে বেড়াই। এই কোনো শুভকালে দরকার পড়লে একত্র হই। তারপর রাজেন ব্যাপারটা পূর্ণ করে দিল। তারপর আবার কাজ ছাড়া হয়ে গেলে যে যার মতো চাকরির চেষ্টায় ঘোরাঘুরি করি। আর কোনো দরকার আছে বুঝি? গোরাচাঁদ কথাটা যে কোন দিকে যাচ্ছে সেটা ঠিক বুঝতে পেরেছিল, তাই কোনো উত্তর দিল না। রাজেন বলল, আগে না, মানে আজ তো এমনি ওদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মানে গোরাচাঁদ দাঁড়িয়ে। তবে কামনি ঝাড়ের আড়ালে দলের ওরা কি করছে? ভুবন মুখুজ্জে যে কতটা জানেন রাজেনের সেটা জ্ঞান ছিল না। খুব নিরীহ মিথ্যাচারের সঙ্গে সে বলল, কই সেখানে তো কেউ নেই। গোরাচাঁদের অবস্থা চরমে গিয়ে ঠেকেছে। একটু শাসনের সঙ্গে বলল, আরে আছে আছে বোধহয় কেউ। ভুবন ঠাকুরদা বিচক্ষণ মানুষ, তিনি কি না দেখে শুনেই বলছেন? দাঁড়া দেখে আসি। রাজেন বুঝল গোরাচাঁদ পালাতে চায়। বলল, বাহ, আমি যে এই মাত্র এলাম ওখান থেকে। বেশ, না বিশ্বাস হয় দুজনেই দেখে আসি, চল। এমন সময় একটু যেন ঠেলা খেয়ে কে গুপ্ত কামিনী ঝাড়ের থেকে বেরিয়ে পড়ল রাস্তায়।
একবার তাড়াতাড়ি এদিক ওদিক চেয়ে আবার চলে যাচ্ছিল, গোড়াচাঁদ হাঁক দিল, এই কাকে খুঁজছেন? আমরা তো এখানে। রাজেন বলল, ভুবন ঠাকুরদার সঙ্গে একটু মানে গল্প সল্প করছি। কে গুপ্ত কিন্তু ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। রাজেন বলল, মানে শুনতে পাইনি বোধহয়, দাঁড়ান ডেকে নিয়ে আসি। পা বাড়াতেই দেখা গেল ঘোতনা আর ত্রিলোচন কামিনী ঝাড়ের পিছন থেকে আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো। তার পেছনে কয়েদির মতো মাথা নিচু করে কে গুপ্ত একবার মাথাটা তুলে নিম্ন কণ্ঠে কি একটা যেন বলে আবার নিচু হয়ে গেল। ঘোতনা হেঁকে বলল, ও তোরা এখানে, আর আমরা মানে। পাছে আবার 2 ঘন্টার হাঙ্গামাটা এনে ফেলে সেই ভয়ে রাজেন তাড়াতাড়ি বলে উঠল, এই মাত্র খোঁজ নিলি বুঝি? আমি তো এক্ষুনি ওখান থেকে এলাম কিনা 5 মিনিটও হয়নি। ভুবন মুখুজ্জে খুক খুক করে 2বার কাশলেন। তারপর আবার হুঁকোর সেই একঘেয়ে শব্দ শুরু হলো। ত্রিলোচন, ঘোতনা আর কে গুপ্ত এসে উপস্থিত হলো। যে উদ্দেশ্য নিয়ে আসা তা সফল হবার কোনো রকমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া পুটুরানির দেখা হওয়া তো পরের কথা, বুড়োর হাত থেকে পরিত্রাণ পেলে বাঁচে। যেতে কোনো বাধা নেই, অথচ যাওয়ার কোনো উপায়ও নেই। প্রতি কথাতেই প্রবঞ্চনার প্রমাণ বেড়েই চলেছে। ত্রিলোচন, ঘোতনা আর কে গুপ্ত আসলে আরও বাড়বে। এখানে যে কি ব্যাপার চলছে তারা তো আর জানে না, যে যার মতো কথা বলতে থাকবে। গোড়াচাঁদ ঘোতনার পানে চেয়ে সহজ ভাব আনবার চেষ্টা করে প্রশ্ন করল, তা হঠাৎ খোঁজ দিয়ে বেরিয়েছিলিস কেন? চোখের একটি ইঙ্গিত করে বলল, ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, ওই সেই ব্যাপারটা তো। হ্যাঁ, সেই ব্যাপারটা। চল আয় রে রাজেন। ভুবন মুখুজ্জের দিকে চেয়ে বলল, আমাদের না মানে শিবা সঙ্গের একটা ভয়ানক দরকারি কাজ পড়ে গেছে, বুঝলেন, আর দাঁড়াতে পারলাম না। রাজেন বলল, মানে লাগছিল কিন্তু চমৎকার, জায়গাটি বড্ড মনোরম কি না? গোড়াচাঁদ তার দিকে চেয়ে একটু হেসে বলল, বাহ, আর ভুবন ঠাকুরদার সঙ্গটা বুঝি কিছু নয়? মনে হয় না পাশটি ছেড়ে কোথাও যাই, মানে ফুরসত পেলেই আবার এসে আবদার করব কিন্তু ঠাকুরদা। হ্যাঁ। ফটকের কাছে এসে কে গুপ্ত নিম্ন স্বরে প্রশ্ন করল, কই পুটুরানিকে দেখা হলো না তো? গোড়াচাঁদ সেরকম নিম্ন স্বরেই একটু ঝাঁঝিয়ে বলল, শখ থাকে তো যান না মশাই, দেখুন গে না, মাঝে পরে আমার মাসির বাড়ি আসাটা দফা হলো, কে সারা জামরুল খাবে আর কার বদনাম হবে। এরা চলে গেলে ভুবন মুখুজ্জে হুঁকোর টান আরো অধিক দ্রুত হয়ে গেল। একটু পরে মাথাটা অল্প এদিক ওদিক করে নেড়ে নিজের মনেই বললেন, না, ঠিক বোঝা যাচ্ছে না তো, অমন করে একে একে করে জুটলই বা কেন, আবার হঠাৎ চলেই বা গেল কেন? কলকে টোকা দিতে গিয়ে দেখলেন অনেক আগেই সেটা পুড়ে ছাই হয়ে গেছে। ভুবন মুখুজ্জের যে তামাকের বাজেট একেবারে ঢালোয়া এমন নয়, তবে আপাতত আর 1 ছিলিম না হলেই নয়। কোনো একটা বড় সমস্যা হয়ে গেছে, তার কিনারা করা দরকার। বাড়ির দিকে এগোচ্ছিলেন, এমন সময় দেখা গেল বই স্লেট হাতে নাতনি স্কুল থেকে ফিরছে। গতিতে বেশ খানিকটা উৎসাহের ভাব লক্ষ্য করে ভুবন মুখুজ্জে দাঁড়িয়ে পড়লেন। পটু ফটক খুলে ভেতরে ঢুকতে ঢুকতেই প্রশ্ন করল, কি গো দাদু, গোড়াচাঁদ দাদা ও তার দলের লোকজন এসেছিল কেন গো? প্রশ্ন এলো, তুই টের পেলি কি করে? মেয়েটি একটু বেশি রকম মুখফোড়। শুধু ঠাকুরদাদা আর ঠান দিদি অভিভাবক হলে যেমন হবার কথা। বলল, ও মা, এই তো দেখলাম গোড়াচাঁদ দাদা আবার বলল, পুটুরানি তোমার ওখান থেকেই তো আসছি, কত আম আর কত জামরুল খেয়ে এলাম। আমিও হটবার মেয়ে কিনা, বললাম তাহলে ন্যাংচাতে আসতো সবাই। ঠাকুরদা না আগলে বসে আছে, চুপ করে থাকবো কেন দাদু? ভুবন মুখুজ্জে অন্যমনস্ক ভাবে হুঁকোর ছিদ্রপথে মুখটা বসিয়ে বললেন, ওদের আবার দল আছে নাকি? পুঁটু চক্ষু কপালে তুলে বলল, ও মা,
তোতলা গণেশের দল আছে শিবপুরে, কেনা জানে? কাউকে বলো না ও কথা দাদু, লোকে হাসবে। ভুবন মুখুজ্জে কপট বিস্ময়ে প্রশ্ন করলেন, আচ্ছা এত দূর? তা দলের কাজটা কি শুনি? পুটু বলল, কত কাজ, কোন কাজটা করে না সেটা জিজ্ঞাসা করো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাজ নেই যেটা ওরা করে না। এবারে আমাদের সরস্বতী পুজোটা ওরাই তো জমিয়ে রেখেছিল। পাখির ডাক, জানোয়ারের ডাক, কত রকম ম্যাজিক। রুমালে তোমার টাকা বাঁধা, রুমাল আছে টাকাটা নেই। তারপর ধরো ছোড়া নিয়ে লড়াই, লাঠি ঘোরানো। ও দাদু, বড্ড মনে পড়ে গেল, তোমাকে বলিনি আগে। পুটু একেবারে ডুকরিয়ে উঠল এবং হাসির মধ্যেই ছেড়ে ছেড়ে বলে চলল, লাঠি খেলা দেখালে তোতলা গণেশ নিজেই দাদু। প্রথমেই তো এত বড় এক নেক ছাড়, আপনারা মনে করেন না 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 নাটির কোনো ক্ষমতা নেই। ও দাদু, নেক চার শুনবো কি? হেসে আমরা নুটো ফুটি খেয়ে যাচ্ছি। পেটে বই স্লেট চেপে পুটু প্রায় লুটোপুটি খাওয়ার দাখিলি হলো। তারপর আবার সামলিয়ে নিয়ে কতকটা অভিনয়ের ভঙ্গিতে আরম্ভ করলো। এমন সময় আমাদের সেক্রেটারি বুড়ো উঠলেন, বললেন, আমি দেখে অত্যন্ত অত্যন্ত কি একটা কথা বললে দাদু, মনে পড়ছে না। আমি দেখে অত্যন্ত ওই হচ্ছি। আমাদের স্কুলের মেয়েরা সভ্যতা কাকে বলে জানে না। শ্রীমান গণেশ বাবাজীবন আমাদের অতিথি। আজ আমাকে দয়া করে চিত্ত কি বলেছিল, চিত্ত বিভূষণ নাকি বিভীষণ যেন কি একটা বললে দাদু, আমার মনে পড়ছে না। যাক, তারপর তো আমাদের গণেশ বাবা জীবনের লাঠি দেখানো শুরু হলো। সে মদ্দাত্তি যদি দেখতে, একবার সামনে এড়িয়ে আসে, একবার পেছনে লাফিয়ে যায়, কত রকম মুখ করে, কত রকম শব্দ করে। তারপর আরম্ভ করলে লাঠি, একটু করে ঘোরাতে ঘোরাতে শেষকালে এত জোর হলো যে ভালো করে দেখাও যায় না লাঠিটা। সেক্রেটারি বুড়োর আবার সব বাড়াবাড়ি কিনা, আমরা যেরকম সবাই হাততালি দিচ্ছি, তুইও দে, তা না, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে সানাপাড়ার যাত্রা দলের নারদ ঋষির মতো দুহাত তুলে যে সাধু সাধু করে উঠেছে, সাধুর হাতে লাঠি ছিটকে সবাইকে ডিগিয়ে একেবারে ঠকাস ঠকাস করে কপালের মাঝখানে। পুটু আর এক চোট ডুকরিয়ে হেসে উঠল, কিন্তু ভুবন মুখুজ্জের মুখের গাম্ভীর্য লক্ষ্য করে নিজেকে সংযত করে নিল। একটু অভিমানের সুরে বলল, দাদু, তুমি শুনছো না, আমাকে মিচি মিচি বকিয়ে মারলে। এ একটা মজার কথা বলছি, শুনবে তা না, শুধু কে কোথায় একটা জাম খেলে, কে একটা জামরুল কুড়ালে, ধুর, যাও তো। ভুবন মুখুজ্জে তার মাথায় হাত বুলিয়ে বললেন, তা শুনলাম তোরে পাগলি, তোদের সেক্রেটারি কি কপাল ফেটে গেল? খুব লাঠি খেললে বুঝি? অমন শিবপুরে কেউ কখনো দেখেনি দাদু। সে কি পাক দিয়ে দিয়ে ঘোরানো লাঠি, চক্কর বাজি হার মেনে যায়। তা ছোঁড়াগুলো খেলাও খুব দেখালে বুঝি? কজন খেললে? অনেকজন। তা তুই তো অনেক জানিস দেখছি, মস্ত বড় পাড়া বেড়ানি হয়েছিস কিনা? তা কজন আছে ওদের দলে, খোঁজ রাখিস? কেউ বলে 40 জন, কেউ বলে না মোরে 5-6 জনই আছে, কিন্তু 50 জনে মোয়ারা নিতে পারে। কেন দাদু, তুমি ডাকবে নাকি ওদের খেলা দেখাতে? হ্যাঁ দাদু, ডাকো, কি চমৎকার যে জাদু জানে। আবদারের সঙ্গে হাতটা জড়িয়ে ধরল, তারপর আবার এক ঝলক হাসির সঙ্গে হঠাৎ মুখের ওপর দৃষ্টি তুলে বলল, কিন্তু খবরদার, তুমিও যেন সাধু সাধু বলতে লেগো না দাদু, তোমার তো আবার একমতো টাক। বাড়ির দিকে একটু এগিয়েছেন ভুবন মুখুজ্জে বললেন, ডাকবো, তুই একটা কাজ কর, তুই তোতলা গণেশ না কি যেন নাম বললি, তার বাড়ি জানিস? কার ছেলে,
কি করে? তার বাড়ি সে ওদিক পানে, আমি কি করে জানবো? আমি জানি না। গোড়া চাঁদ তার আগে তো জানি ওই বাড়িতে আসে। নন্তার দাদা না কি একটা যেন হয়, তাকে ডেকে আনবো দাদু, তার কাছে সব খবর পাবে। তা আনিস, কলকাতা একটু সেজে নিয়ে আয় দিকে নিয়ে আগে। কি মজা, কি মজা, তোতলা গণেশের দল আসবে, তোতলা গণেশের দল আসবে বলে উৎফুল্লভাবে একরকম লাফাতে লাফাতে পুটু ছুটে গেল। বারান্দার কাছে গিয়ে বোধহয় ব্যবস্থাটা পাকা করে নেওয়ার জন্যই ঘুরে চেঁচিয়ে বলল, ওরা একটুও পয়সা নেয় না দাদু, সব ভলেন্টিয়ার, মাগনায় উপকার করে বেড়ায়। তামাকটা আর একবার ছাই না হয়ে যাওয়া পর্যন্ত ভুবন মুখুজ্জে বসে বসে আকাশ পাতাল চিন্তা করলেন। ভ্যাগাবন্ডের মতো গায়ে পড়ে উপকার করে ফেরে, টাকা উড়িয়ে দিতে জানে, লাঠি খেলা ছোড়া খেলা এসবও জানে। দলের মধ্যে 4 জন আছে কি 40 জন আছে কাউকে জানতেও দেয় না। কাজ নেই কর্ম নেই, অথচ সবাই তো বেশ ভদ্র সন্তানই মনে হচ্ছে। এই দলের হঠাৎ তার এখানে আবির্ভাব কেন? এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারা রচিত বরযাত্রী সিরিজের 6ঠতম পর্ব সাপের চেয়েও সাংঘাতিক প্রথম পর্ব। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্বটিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণ প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বং চ্যাটার।